আজ 4 ফেব্রুয়ারি বুধবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মন্দির মসজিদ তৈরি করলে তাকে সঙ্গে রাখা যাবে না, এটা কেমন কথা? নওশাদ হুমায়ুন জোট কি সময়ের অপেক্ষা? সিপিএম এর সঙ্গে জোট হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি বললেন হুমায়ুন? ত্রিপুরার বিপ্লবকে বাঙালি ভাষী বাঙালি নেতা বলে বিধানসভায় পরিচয় দিলেন শুভেন্দু। নাজিরাবাদে না এসে দিদি দিল্লিতে গিয়ে হাজিরা দিচ্ছেন, হৃদয়হীন বিবেকহীন নিষ্ঠুর শাসক বললেন অধীর চৌধুরী। বাংলায় সুপার এমার্জেন্সি চলছে, অভিযোগ মমতা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মসজিদ বা মন্দির নির্মাণকে রাজনৈতিক জোটের শর্ত হিসেবে ব্যবহারের বিরোধিতা করে সরব হয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, কে কোথায় মসজিদ বা মন্দির তৈরি করবেন তা কোনো রাজনৈতিক জোটের শর্ত হতে পারে না। ভবিষ্যতেও এমন বিষয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নওশাদ যুক্তি দেন, বামপন্থীদের অনেকেই নাস্তিকতায় বিশ্বাসী এবং ধর্মচারণ থেকে দূরে থাকেন, কিন্তু কংগ্রেসকে জোটে রাখলে প্রশ্ন উঠতে পারে, কংগ্রেস নেতারা কি কখনো মন্দির বা মসজিদ তৈরি করেননি? ভবিষ্যতে তারা কি এমন কিছু করতে পারবেন না? কোনো ব্যক্তি বা দলের তরফে ধর্মীয় স্থাপনা গড়ে তোলা কি সংবিধান বিরোধী কাজ? এই প্রসঙ্গে তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের ঘোষণার উল্লেখ করেন। হাইকোর্টে এ নিয়ে মামলা হয়েছে উল্লেখ করে নওশাদ বলেন, তিনি হুমায়ুনকে জাস্টিফাই করছেন না, কিন্তু কেউ মসজিদ বা মন্দির তৈরি করলে তার সঙ্গে জোট করা যাবে না এমন দাবি যুক্তিসঙ্গত নয়। হুমায়ুন কবিরের অতীতের কিছু বক্তব্যের সঙ্গে আইএসএফ একমত নয় বলে নওশাদ জানান। সেই কারণে আগেই বলা হয়েছিল, এই ধরনের বক্তব্য প্রত্যাহার না করলে আলোচনা সম্ভব নয়। হুমায়ুন নিজের অবস্থান সংশোধন করেছেন বলে এখন আলোচনার সম্ভাবনা রয়েছে। বামেদের সঙ্গে জোট নিয়ে নওশাদ জানান, সব বিষয় লিখিতভাবে প্রবীণ সিপিএম নেতা বিমান বসুকে জানানো হয়েছে। বাম শিবির চিন্তাভাবনা করে জোটের সিদ্ধান্ত নিলে আইএসএফ সঙ্গে থাকবে। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে, তবে প্রদেশ কংগ্রেস এককভাবে সিদ্ধান্ত নেবে না। বিষয়টি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছেও লিখিতভাবে জানানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। সিপিএমের সঙ্গে জোট হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি বললেন হুমায়ুন? রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে জোট গঠনের চর্চা তুঙ্গে। কে কার সাথে যাবে, কে কার সাথে হাত মিলাবে, এই নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, যিনি নির্বাচনের মুখেই নতুন দল গঠন করেছেন। সিপিএম এর সাথে জোটের সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এতে সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে বিস্তারিত বলতে পারছেন না, তবে সেলিম সাহেবের সাথে একাধিকবার আলোচনা হয়েছে। কয়েকটি আলোচনা গোপনে হয়েছে, যা শুধু তারা দুজনেই জানেন। হুমায়ুন কবির জানান, তিনি বাংলার মানুষের জন্য এই নতুন দল গঠন করেছেন এবং সহকর্মীদের নিয়ে ভোটের প্রস্তুতি পুরো দমে চালিয়ে যাচ্ছেন। কংগ্রেসের সাথে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে কোনো আপত্তি নেই। কংগ্রেস যদি মনে করে যে গত 49 বছরে বাংলায় তাদের প্রাসঙ্গিকতা কমেছে এবং তারা আবার মানুষের কাছে গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে চায়, তাহলে কথা বলা যেতে পারে। তবে বিজেপির সাথে কোনো আলোচনা হবে না বলে স্পষ্ট জানান হুমায়ুন। তার কথায়, এই মুহূর্তে মূল লক্ষ্য হলো তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছতে না দেওয়া। তৃণমূলের সাসপেন্ডেড নেতা হিসেবে হুমায়ুন কবিরকে নিয়ে কয়েকদিন ধরে জল্পনা চলছে। সম্প্রতি রেজিনগরের এক সভায় তার মঞ্চে দেখা গেছে মিমের কয়েকজন প্রতিনিধিকে। সেই সভা থেকেই তিনি জানিয়েছেন, আইএসএফ এবং সিপিএম কে স্বাগত জানানো হয়েছে, তবে কেউ না এলে একাই লড়াই করবেন। মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরির ঘোষণা করার পর তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির। তারপর নতুন দল গঠন করেছেন এবং প্রথম থেকেই তার লক্ষ্য তৃণমূলকে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, বাবরি মসজিদের ঘোষণার জন্য সাসপেন্ড করা হয়েছে, এর জন্য তৃণমূলকে খেসারত দিতে হবে। 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রাক্তন হয়ে যাবে। ত্রিপুরার বিপ্লবকে বাঙালি ভাষী বাঙালি নেতা বলে বিধানসভায় পরিচয় দিলেন শুভেন্দু। তৃণমূলের ভাষ্যে চক্রব্যূহে কি পদ্ম শিবিরও? পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের সঙ্গে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পরিচয় করিয়ে দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে বাঙালি ভাষী এবং বাঙালি নেতা বলে অভিহিত করেন। এই বিশেষণ নজর কাড়ে, কারণ তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলা বিরোধী বলে প্রচার করে, বিশেষ করে 2021, 2024 এবং আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে। বিজেপির মতো সর্বভারতীয় দলে আঞ্চলিক পরিচয় সাধারণত ফলাও করা হয় না, তাই এই নিয়ে দলে এবং বাইরে জল্পনা শুরু হয়। রাজ্য বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি বলেন, এটি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মিলের সূত্রে বলা হয়েছে, তৃণমূলের ভাষ্যের সঙ্গে মিল নেই। তবে পদ্ম শিবিরে অনেকেই মনে করেন শুভেন্দুর উদ্দেশ্য তৃণমূলের বহিরাগত অভিযোগ এড়ানো, যাতে বিপ্লবকে কটাক্ষ করলে বিজেপি পাল্টা বলতে পারে যে বাঙালি নেতাকে অপমান করা হচ্ছে। অন্যদিকে ভিন রাজ্যে বাঙালি অধ্যুষিত এলাকায় বিজেপি নেতাদের বাঙালি পরিচয় তুলে ধরা হয়, যেমন দিল্লি বা ঝাড়খণ্ডের নির্বাচনে শুভেন্দু বা অগ্নিমিত্রা পালের ক্ষেত্রে, কিন্তু বিধানসভায় এই বিশেষণকে অর্থবহ বলে মনে করেন অনেকে। তৃণমূল পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বলেন, বিজেপি শাসিত রাজ্যের বাঙালিদের পেটানো হচ্ছে, তাই বিজেপির গায়ে বাংলা বিরোধী স্ট্যাম্প লেগেছে। শুভেন্দুর চেষ্টায় সেই স্ট্যাম্প উঠবে না, বাঙালি ভাষী বলে কোনো কথা হয় না, বিজেপি তা জানে না।
নাজিরাবাদে না এসে দিদি দিল্লিতে গিয়ে হাজিরা দিচ্ছেন হৃদয়হীন বিবেকহীন নিষ্ঠুর শাসক, বললেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের সমস্ত দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, এত বড় দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী একবারও ঘটনাস্থলে যাননি। নাজিরাবাদে দাঁড়িয়ে তিনি জানান, কলকাতার বুকে 32 জনের প্রাণহানির ঘটনায় হৃদয় ভারাক্রান্ত না হওয়া যায় না। এর দায় তৃণমূলের পূর্ণ মদত ছাড়া এমন কারখানা গড়ে উঠতে পারে না। তৃণমূলের নেতাদের প্রশ্রয়ের নিয়ম না মেনে শিল্প গড়ে ওঠে। তিনি প্রশ্ন তোলেন, এত বড় কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন ছিল না? প্রশাসন কারখানার মালিক, কর্মচারীর সংখ্যা বা জলাভূমিতে অনুমতি দেওয়ার ব্যাখ্যা জানে না। মুখ্যমন্ত্রীকে কালো ব্যাজ পরে আসা উচিত ছিল, কিন্তু তিনি দিল্লিতে সার্কাস করছেন, অগ্নিকাণ্ড থেকে পালিয়ে বেড়াচ্ছেন। অধীর কটাক্ষ করেন, কলকাতায় নিজের বাড়ির কাছে গরিব শ্রমিকদের মৃত্যুতেও মমতা বিচলিত নন। তিনি হৃদয়হীন বিবেকহীন নিষ্ঠুর শাসক। 26শে জানুয়ারির ভোর রাতে নাজিরাবাদে ডেকোরেটর সংস্থা ও মোমো কারখানার গুদামে আগুন লাগে। 8 দিন পর জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। বিজেপি, কংগ্রেস ও সিপিএম তৃণমূল সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়েছে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা সরকারের সাথে মোমো সংস্থার আঁতাতের অভিযোগ তুলেছেন। বাংলায় সুপার এমার্জেন্সি চলছে, অভিযোগ মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, বাংলায় সুপার এমার্জেন্সি চলছে। গত 6 মাস ধরে প্রশাসন কাজ করতে পারছে না। তিনি জানান, বাংলায় বিজেপি কখনো আসবে না, আমরা 1 ইঞ্চি জমিও ছাড়বো না। সোশ্যাল মিডিয়ায় বাংলার বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভিন রাজ্যের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় রয়েছে। বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, টাকা খরচ করে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বাংলাকে সব দিক থেকে টার্গেট করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গা পাওয়া গেছে? বাংলায় সব ধর্মের উৎসব সাড়ম্বরে পালিত হয়। তার অভিযোগ, ভোটের সময় বিজেপি টাকা ছড়ায়, কিন্তু আমরা 365 দিন মানুষের পাশে থাকি। ভোটের আগে 2 থেকে 3 মাস বিজেপিকে দেখা যায়। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অমর্ত্য সেন ও জয় গোস্বামীকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচনে জনগণ ঠিক করে কাকে নির্বাচিত করবে, কিন্তু কেন্দ্র তালিকা থেকে বাদ দিচ্ছে একটি রাজনৈতিক দলকে খুশি করতে। এসআইআর এর জন্য 150-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, তার দায় কে নেবে? ভবানীপুরে 40,000, বন্দর এলাকায় 70,000 নাম বাদ দেওয়া হয়েছে। দিল্লির জমিদার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। গণতান্ত্রিক লড়াইয়ের চ্যালেঞ্জ করেন তিনি। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, সীমান্তে বিএসএফ কেন্দ্রীয় সরকারের হাতে, তাহলে অনুপ্রবেশ হচ্ছে কি করে? জেতার পর আবার দেখা হবে, তখন ভালো মিষ্টি খাওয়াবো, তবে দিল্লি কা লাড্ডু নয়। রাজধানীর সাংবাদিকদের বলে দিলেন দিদি। দিল্লির নয়া বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের আত্মবিশ্বাস প্রকাশ করেন। এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, তৃণমূল আরো বেশি আসন নিয়ে জিতবে। তিনি রাজনৈতিক জ্যোতিষী নন জানান, ভোটের ফলাফলে তৃণমূলের আসন ও ভোট শতাংশ বাড়বে। বৈঠকের শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের জয়ের পর মিষ্টি খাওয়ানোর নিমন্ত্রণ জানান, তবে দিল্লি কা লাড্ডু নয়। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করে মমতা স্পষ্ট বলেন, তৃণমূল একাই লড়তে পারে। রাজ্যসভায় তৃণমূলের বিরুদ্ধে লড়ে। গত লোকসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা থাকলেও অধীর রঞ্জন চৌধুরীর বিরোধিতায় তা হয়নি। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পরও মমতা সেই সম্ভাবনা নস্যাৎ করেন। এসআইআর নিয়ে আরও নাম বাদ পড়লে রণনীতি কি হবে তা প্রকাশ না করে তিনি বলেন, পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল গণতান্ত্রিক দল, মাঠ ছাড়বে না। বাংলায় বিজেপি আসবে না, কারণ মানুষ বিজেপিকে ঘৃণা করে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে তৃণমূল। প্রস্তুতি শুরুর নির্দেশ সংসদের বৈঠকে। প্রয়োজন 100 স্বাক্ষর। তৃণমূল কংগ্রেস মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার সংসদের 2 কক্ষের সাংসদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের এই বিষয়ে নির্দেশ দেন। সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে ইমপিচমেন্টের জন্য অন্তত 100 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। তৃণমূলের সাংসদ সংখ্যা 41, তাই সমমনা দলগুলির সমর্থন চাইতে হবে। তৃণমূল প্রথমে ইন্ডিয়া জোটভুক্ত দলগুলির সাংসদদের কাছে যাবে। সমর্থন পেলে বিজেপি বিরোধী রাজনীতিতে তাদের উচ্চতা প্রতিষ্ঠিত হবে। না পেলে ওই দলগুলির বিজেপি বিরোধিতার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলা যাবে। সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে এর মতো দলের সমর্থন পাওয়ার আশা রয়েছে। অখিলেশ যাদবের সঙ্গে মমতার সাম্প্রতিক বৈঠক এই আশাকে শক্তিশালী করেছে। তৃণমূল মনে করে প্রস্তাব আনলে বিজেপির স্বরূপ উন্মোচিত হবে। যদিও এনডিএর সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রস্তাব পাস হবে না, তবু সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনকে চাপে রাখতে চায় তারা। অন্য বিরোধী দলগুলিও কমিশনকে বিজেপির শাখা সংগঠন বলে তুলে ধরছে। সর্বশেষ এমন ইমপিচমেন্ট প্রস্তাব গত বছর জুলাইয়ের এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে এসেছিল, যা উপরাষ্ট্রপতির ইস্তফায় ভেস্তে যায়। তৃণমূলের এই উদ্যোগ কতদূর অগ্রসর হয় তা এখন দেখার বিষয়। দিল্লিতে মেলোড্রামা, তথাগত বচনে মমতার রহস্য ফাঁস।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধীরা এই সফরকে কটাক্ষ করছে। সেই সুরেই বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় মমতার দিল্লি যাত্রাকে মেলোড্রামা বলে উল্লেখ করেন। তার দাবি, মমতার এই সফরের ভিত্তি সম্পূর্ণ মিথ্যের ওপর দাঁড়িয়ে। মমতা যে দাবি করেছেন এসআইআর আতঙ্কে বাংলায় 150 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, তথাগত তা মানতে নারাজ। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ভারতের বার্ষিক মৃত্যুহার অনুযায়ী পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই বছরে লক্ষাধিক মৃত্যু হয়। এসআইআর শুরুর পর 3 মাসে প্রায় 1.40 লক্ষ স্বাভাবিক মৃত্যু হওয়াই স্বাভাবিক, যার অধিকাংশই বৃদ্ধ। তার মতে এই মৃত্যুগুলির সঙ্গে এসআইআর আতঙ্কের কোনো প্রমাণ নেই। তথাগত আরও বলেন, মমতা জানেন আসন্ন নির্বাচনে হারলে তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা হবেন। অন্যদিকে তৃণমূলের দাবি, মমতার দিল্লি সফরে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন চাপে রয়েছে এবং এসআইআর এর হয়রানির প্রভাব নির্বাচনের ফলাফলে পড়বে। বিজেপির শীর্ষ নেতৃত্ব নীরব থাকলেও বঙ্গ বিজেপি মমতাকে রাজ্যের সমস্যা ছেড়ে দিল্লিতে নাটক করার অভিযোগে কটাক্ষ করেছে। জামুরিয়া কাণ্ডে কি উঠে আসবে রাজনৈতিক প্রভাবশালীর নাম? মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে ইডির ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে। এই অভিযানে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল ইডির জালে পড়েছেন। পাশাপাশি জামুরিয়ায় কয়লা ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। ইডির আধিকারিকরা টাকা গোনার মেশিন ও বস্তা নিয়ে পৌঁছানোর ফলে বিপুল পরিমাণ নগদ টাকার উপস্থিতি নিয়ে সন্দেহ জোরালো হয়েছে। এই তল্লাশিতে কয়লা ও বালি পাচার কাণ্ডে রাজনৈতিক প্রভাবশালীদের নাম উঠে আসে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর আগে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ বিতর্ক তৈরি করেছিল এবং তা নিয়ে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে। 2014 সালের পর থেকে কয়লা ও বালি পাচার কাণ্ডে একাধিক তল্লাশিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়েছে। বিরোধীদের দাবি, রাজনৈতিক প্রভাবশালী ছাড়া এই ধরনের দুর্নীতি সম্ভব নয়। তৃণমূল অবশ্য পাল্টা বলছে, নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে রাজ্যকে কলুষিত করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে তদন্তে আবারও তৃণমূলের যোগ সামনে আসতে পারে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।